কই কিছু বলিনি তো। না, কিছু একটা তো বলেছো তুমি। কিছু বলিনি, চলুন তো, ঘুম পাচ্ছে, বাকি কথা কালকে কমু। আরিয়ান আর কিছু বলল না, আমাকে কোলে নিয়ে হাঁটলো সে। এদিকে আমি আরিয়ানের দিকে তাকিয়ে আছি। অসম্ভব রকম ভালো লাগছে আমার, ইচ্ছে করছে আরিয়ানের গালে একটা চুমু দিয়ে দেই, কিন্তু সেটা সম্ভব নয়। তাই ইচ্ছেটাকে নিজের মধ্যেই দমিয়ে রেখেই চললাম নিজেদের গন্তব্যে। বেশ কিছুক্ষণ পর আরিয়ান আমাকে কোলে তুলে রুমে এনে বিছানায় বসিয়ে দিল, তারপর নিজেও বসে পড়লো। তারপর বলে উঠল, তাহলে মন খারাপ চলে গেছে তো? আরিয়ানের কথা শুনে আমি খুশি হয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ সো মাচ। এই বলে হুট করে আরিয়ানের গালে একটা চুমু দিয়ে আমি ঘুম। এদিকে আরিয়ান আমার কাছে শকড, কি হলো এটা। পরক্ষণেই হাসলো আরিয়ান। কিছুক্ষণ পর নিজেও বিছানায় শুয়ে একবার আমার মুখের দিকে তাকিয়ে বলল, পাগলি একটা। তারপর আর কি, আমাদের লাল মরিচার ফাটা স্পিকার দুজনে একসাথে ঘুমের রাজ্যে পাড়ি দিল। মাঝখানে কেটে গেল পুরো 15 দিন। খুনসুটি, ঝগড়া আর ভালো লাগার মুহূর্তে কেটেছে ফাটা স্পিকার আর লাল মরিচের দিন। কিন্তু আরিয়ান এখনো বলতে পারেনি যে সে ভালোবাসায় লাল মরিচকে। আর ওদিকে জিসান আর সায়ানের সাথে তিশা রুহির দেখা অথবা কথা কোনোটাই হয়নি এই 15 দিনে। কিছুদিনের দূরত্ব, তাই জিসান বুঝে গেছে যে সে তিশাকে ভালোবেসে ফেলেছে। রোজ রাতে তিশার সাথে দেখা করার জন্য তার মনটা ছটফট করে। তিশার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো সবই তার চোখে ভাসে। তিশার সাথে করা ঝগড়াগুলো আজ তাকে তিশার প্রতি এক অদ্ভুত মায়ায় জড়িয়ে ফেলেছে, যেটা তিশা কাছে থাকতে তো বুঝতে পারেনি জিসান, কাছে না থাকায় বুঝে গেছে। আর ওইদিকে রুহিও রোজ রাতে সায়ানের কথা ভেবে তার বলা ছাদে বসে কথাগুলো ভাবে আর মনে হাসে রুহি। আর তিশা সেও জিসানের কথা ভেবে একটু একটু মন খারাপ হলেও পরক্ষণে আবার ভুলে যায়। জিসানের পাগলামিগুলো প্রচুর হাসায় তিশাকে, কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না সে। এভাবেই চলে গেছে এক একজনের দিন। লালমরিচ তুমি পারবে না, আমি নামিয়ে দেই। এক প্রকার শান্ত গলায় কথাটা বলে উঠল আরিয়ান আমাকে। আর আরিয়ানের কথা শুনে আমি বলে উঠলাম, ফাটা স্পিকার আপনি একটু থামুন, আমি পারবো। এই বলেই যেই না আলমারির উপর থেকে ব্যাগটা নামাতে গেলাম আমি, সাথে সাথে ব্যাগের ওজন হাতে রাখতে না পেরে ঠাস করে ব্যাগ নিয়ে পড়ে গেলাম আমি। সাথে সাথে ব্যাগের ভেতর থাকা সব জামা কাপড় এসে পড়লো আমার মুখের উপর। এদিকে আরিয়ান আমার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আরিয়ানের হাসি দেখে আমি রেগে বললাম, এত হাসার কি আছে? এই জন্য আমি বলেছিলাম তুমি পারবে না, আমার কাছে দাও। এখন সব দোষ আমার। আর যখন আমি আপনাকে বলেছিলাম তখন তো অ্যাটিটিউড দেখালেন, আর এখন আইসা পাম দিতে। কি অ্যাটিটিউড দেখিয়েছি আমি? আমি একটা কাজ করছিলাম, তাই বলছে আসছি একটু পরে। তুমি তো উপরে এসে যাকে বাদ দাও, উঠো তাড়াতাড়ি, তারপর তাড়াতাড়ি রেডি হও। এই বলে আরিয়ান আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমিও খুশি হয়ে আরিয়ানের হাত ধরে উঠে পড়লাম। আজকে আমি খুব খুশি, অনেকদিন পর আজকে আমি আমার নিজের বাড়িতে যাব। এই কয়েকদিন আরিয়ান ব্যস্ত থাকায় আমাকে নিয়ে যেতে পারেনি। শ্বশুরমশাই আরিয়ানকে পড়াশোনার পাশাপাশি তাদের বিজনেসেও যোগ দিতে বলেছিল, যার জন্য আরিয়ান ব্যস্ত হয়ে পড়ে। আর সব কিছু বুঝতেও একটু সময় লাগে। তবে আমরা শুধু একা যাচ্ছি এটা বললে ভুল হবে, আমাদের সাথে যাচ্ছে সায়ান, জিসান ভাইয়া, সাথে নূর। রিয়াদ ভাইয়াও বলেছিল একসাথে সবাইকে যেতে, তাই সবাই যাবে। আর কাল রাতে সব কিছু গুছিয়ে আলমারির উপরে ব্যাগটা রেখেছিলাম আমি, আর সেই ব্যাগটা নামাতে গিয়েই এত কিছু হয়ে গেল। আমার ভাবনার মাঝে আরিয়ান বলে উঠল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তার সাথে এগুলা গুছিয়ে ফেলো। এই বলে আরিয়ান বেরিয়ে গেল। এই কয়েকদিনে ভার্সিটিতে যাওয়া হয়নি একদিনও, শুধু রুহি আর তিশার সাথে কথা হতো ফোনে। হঠাৎই কিছু একটা ভেবে হাসলাম আমি, তারপর আবার সব কিছু গুছিয়ে নিতে লাগলাম আমি। কয়েক ঘন্টা পর আমরা তৈরি হয়ে নামলাম নিচে। এর ভেতর জিসান ভাইয়া আর সায়ান ভাইয়াও এসে পড়লো। তারপর সবাই মিলে একসাথে গাড়িতে বসে পড়লাম। আমি, আরিয়ান, সায়ান, জিসান, নূর সবাই খুশি মনে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। একটা ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে তুলি। মনটা তার বরাবরের মতোই খুব খারাপ। আনমনে চুপটি করে ব্রিজের উপর দাঁড়িয়ে নিচের নদীর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে সে। বিগত কয়েকদিন ধরে সে তার করা অপরাধবোধের কথা ভেবে খুবই কষ্ট পাচ্ছে। তার থেকে বেশি কষ্ট পাচ্ছে তার বন্ধুদের কথা ভেবে, সবাই তাকে ভুলে গেছে। এই ভেবে দীর্ঘ শ্বাস ফেলল তুলি। সত্যি অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি বেশি করে ফেলেছে, আর তার এই ভুলই তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। হঠাৎ করেই তার সামনে এসে একটা গাড়ি থামলো। তুলি অবাক চোখে তাকিয়ে রইল সেদিকে। অবাক চোখে তাকিয়েছে তুলি আমাদের দিকে, সাথে আমরাও তুলিকে এইভাবে ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে এখানে গাড়ি থামিয়ে তুলির কাছে আসলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তুলি। এমন সময় আমি তুলির সামনে গিয়ে বললাম, তুলি আফা, তুমি এখানে কি করছো? নীরব কণ্ঠে তুলি বলে উঠল, তেমন কিছু নয়। মন খারাপ তোমার? না না, তেমন কিছু নয়। তো তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ? হো আমরা,
আমরা সবাই আমাদের বাড়িতে যাচ্ছি, যাবে তুমি আমাদের সাথে? তুলি অবাক হয়ে বলল। আমি তুমি চলো। কিন্তু কোনো কিন্তু নয়, চলো তুমি। ফাটা স্পিকার জামাই, আপনি কিছু বলুন না। আমার কথা শুনে আরিয়ানও নীরবভাবে বলে উঠল তুলিকে, চলো আমাদের সাথে। সাথে সাথে জিসান সায়ানও বলে উঠল তুলিকে আমাদের সাথে যেতে। তুলি আমাদের কথা শুনে চরম অবাক। সবার এইভাবে স্বাভাবিকভাবে কথা বলাটা কেমন যেন লাগছে তুলির কাছে। তুলি অবাক হয়ে বলল, তোরা কি সত্যি আমাকে নিতে চাস? তাহলে কি মিথ্যা বলছি? তোরা কি আমাকে ক্ষমা করে দিয়েছিস? আরে আপু, যেগুলো হয়েছে কবেই হয়ে গেছে, ভুলে যাও তো। পুরনো কথা কবেই পুরনো হয়ে গেছে। আর তুমি তো সেদিন সবার কাছে ক্ষমা চেয়েছই, তাই আর ক্ষমা চাওয়ার দরকার নেই। চলো তো আমাদের সাথে। এই বলে তুলি আপার হাত ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে গেলাম আমি। আমার কাছে হয়তো তুলি অবাক, সে হয়তো ভাবতেই পারেনি এমন কিছু হবে। তারপর সবাই মিলে একসাথে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। কলিং বেল বাজাতেই রুহি আর তিশা এসে দরজা খুললো। ওদের দেখে আমি খুশি হয়ে জড়িয়ে ধরতে যাব, এমন সময় বলে উঠলো ওরা, ওখানেই তারা, ভেতরে আসবি না। ওদের কথা শুনে রীতিমতো অবাক আমরা। বলে কি? আমি অবাক হয়ে বললাম, কি? কেন? তারপর তিশা বলে উঠলো, এইভাবে তো ঢুকতে দিব না দুলা ভাই। তিশার কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, মানেটা হলো আমাদের টাকা চাই, টাকা ছাড়া ভেতরে ঢোকা যাবে না। এমনিতেও হুট করে বিয়েটা হয়ে যাওয়াতে এইসব কিছু করার সুযোগই পেলাম না আমরা, তাই এখন সুযোগ পেলাম, টাকা না দিলে ঢুকতে দেব না। আমি তো চরম অবাক হয়ে বললাম, ওহ জিও দোস্ত, এই না হলে আমার বান্ধবী তোরা। আমি ভাবতেই পারিনি তোরা এমন কিছু করবি। আমার কথা শুনে সায়ান আর জিসান অবাক হয়ে বলল, এটা কি ভাবি? এখানে আসতেই বান্ধবীদের পক্ষে চলে গেল। ওদের কথা শুনে তিশা বলে উঠল, ও আমাদের পক্ষে চলে যাবে কি? ও তো আমাদের পক্ষেই। যাকে ওগুলো পরে হবে, আগে দুলা ভাই টাকা বের করুন। জিসান বলে উঠল, তা কত দিতে হবে? বেশি না, মাত্র 10,000 টাকা। রুহির কথা শুনে আমি অবাক হয়ে বললাম, এটা কি বলছিস তুই? আমার কথা শুনে সায়ান বলে উঠল, দেখছো ভাবি, তোমার বান্ধবীরা কি বলে? সায়ানের কথা শুনে রুহি বলে উঠল, কি বলছি? খুব কমিতে চাইছি, তাই না দোস্ত? তোরা আসলেই পাগল। মাত্র 10,000 টাকা চাইছিস? আমি থাকলে তো 20,000 চাইতাম। আমার কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। আর আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আশ্চর্য, এইভাবে তাকানোর কি আছে? সত্যি কথাই তো বলেছি। এভাবে বেশ কিছুক্ষণ ঝগড়া হলো সায়ান, রুহি, তিশা আর জিসানের মধ্যে। অবশেষে আরিয়ান বলে উঠল, ঠিক আছে শালিকারা, দিব আমি। আরিয়ানের কথা শুনে রুহি আর তিশা তো মহা খুশি। খুশি হয়ে বলে উঠল তারা, এই না হলে আমাদের তুলা ভাই, বাকি দুজন তো কিপটে। ওদের কথা শুনে চোখ বড় বড় করে সায়ান আর জিসান বলে উঠল, কে আমরা গিফটে? তারপর আরিয়ান হেসে ওদের টাকা দিয়ে দিল। ওরাও খুশি মনে টাকা নিয়ে দরজার সামনে থেকে সরে আসলো। আমি রুহি আর তিশাকে জড়িয়ে ধরে বললাম, আমার কিন্তু ভাগ চাই। তোরে দিয়ে মনে চিন্তা করিস না। না বিউ বান্ধবীরা। বিনিময়ে হাসলো ওরা। এমন সময় সেখানে আসলো আম্মু, আব্বু আর ভাইয়া। আমি সবাইকে জড়িয়ে ধরে বলে উঠলাম, কেমন আছো তোমরা? সবাই হেসে বলল, তোকে ছাড়া ভালো কি করে থাকি বলতো, কিন্তু এখন তুই চলে এসেছিস, আমরাও ভালো থাকবো। এমন সময় ভাইয়া বলে উঠলো। ও এখানে কেন? সাথে সাথে সবাই পেছনে ঘুরে তাকালো। সবাই অবাক হয়েছে তুলিকে দেখে। ভাইয়া তো প্রচন্ড রেগে গেছে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলাম, ভাইয়া, তুলি আপু আমাদের সাথে কয়েকদিন থাকবে। ভাইয়া অবাক হয়ে বলল, কি? এটা হতে পারে না। কেন হতে পারে না ভাইয়া? ও তোর সাথে যা করেছে তারপরও কি করে তুই? ভাইয়া, যা হওয়ার হয়ে গেছে, সেটা ভেবে আর কথা বাড়িয়ে লাভ নেই। আর আপু অনেকবার সরি বলেছে। তাই বলে তুই? ভাইয়া, এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আপু আমাদের সাথে কয়েকদিন থাকবে মানে কয়েকদিন থাকবে। এই বলে হন হন করে নিজের রুমে চলে গেলাম আমি। ভাইয়া বুঝে গেছে আমি রেগে গেছি, তাই সেও চলে আসলো আমার পেছন পেছন। বিছানায় বসে আছি আমি, আর হাতে একটা টেডি বিয়ার নিয়ে গজগজ করছি। রাগ হচ্ছে ভীষণ। কেন হচ্ছে জানা নেই, তবে হচ্ছে। এমন সময় রুমে এসে পাশে বসলো রিয়াদ ভাইয়া। আমি জানি এখন ভাইয়া কি বলবে। প্রথমেই কান ধরে সামনে আসবে, তারপর বলবে, সরি সাতচুন্নি, ভুল হয়ে গেছে, আর হবে না। আসলে ওকে দেখে রাগ উঠে গিয়েছিল, তাই সরি, আর হবে না। তুই যখন বলছিস তখন ও এখানেই থাকবে। ভাইয়ার কথা শুনে আমি খুশি হয়ে বললাম, এই না হলে আমার ভাইয়া। তবে শোন, ও যদি আবার তোর ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ওকে ছেড়ে কথা বলবো না। ওসব কিছুই হবে না ভাইয়া। তুলি আফাই বদলে গেছে। তুই কি করে বুঝলি? তুলি আফাই চোখে সেদিন আমি অনুশোচনা দেখেছি ভাইয়া, আর এই অনুশোচনায় আপুকে বদলে দিয়েছে। কিন্তু তুমি আর কিন্তু টিন্তু করো না তো, চলো নিচে চলো। এই বলে ভাইয়ার হাত ধরে হাসতে হাসতে চললাম আমরা। নিচে নামতেই দেখলাম তুলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বললাম, আপু
তুমি আর মাথা নিচু করে থাকার কোনো দরকার নেই, তুমি থাকবে আমাদের সাথে। বিনিময়ে তুলি আর কিছু বলল না, শুধু অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। সারাদিন এটা ওটা করে কেটে গেল। তুলি আপু অনেকটা মিশে গেছে আমাদের সাথে। শুরুতে রুহি আর তিশা একটু কিন্তু করলেও পরক্ষণে সবটা মেনে নিয়েছে তারা। এখন সবাই খুশি। রাত ৮টা, বাড়ির ছাদের উপর মাদুর পেতে বসে আছি আমি, আরিয়ান, সায়ান, জিসান, রুহি, তিশা, নূর, রিয়াদ ভাইয়া, তুলি সহ সবাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে জমিয়ে আড্ডা দেয়া। সবাই নীরবতায় বসে আছে। সবার মাঝখান থেকে দাঁড়িয়ে বলে উঠলাম, অ্যাটেনশন প্লিজ গাইস, আমাদের এই আড্ডার মহলে সবার আগে নাচ করে দেখাবে আমাদের ঘূর্ণিঝড় ভাইয়া আর ভূমিকম্প আপু। আমার কথা শুনে সবাই চোখ বড় করে তাকালো আমার দিকে। আমি তাদের চোখ দেখে বলে উঠলাম, থুক্কু, আমাদের সায়ান ভাইয়া আর রুহি আপু। সায়ান মুচকি হাসলো আমার দিকে তাকিয়ে, কারণ আমি জেনে গেছি সায়ান ভাইয়া রুহিকে ভালোবাসে। আর জিসান ভাইয়া তিশাকে। বিষয়টা প্রথমে হাস্যকর লাগলেও এখন ভালো লাগছে। আমার দুই বান্ধবী আমার দুই দেবরদের বিয়ে করবে, উফ, মজাই আলাদা। আমি আবারও হেসে বললাম, শুধু সায়ান ভাই আর রুহি নয়, সাথে জিসান ভাই আর তিশাও একসাথে কাপল ডান্স করবে। তাই জোরে হাততালি। আমার কথা শুনে বাকি সবাই তেমন একটা অবাক না হলেও রুহি, তিশা আর তুলি আপু প্রচন্ড অবাক হয়েছে। তিশা আর রুহি উঠে এসে বলল আমাকে, এটা কি হলো? তুই আমাদের দুজনকে ফাঁসিয়ে দিলি কেন? কি ফাঁসিয়ে দিছি? কাপল ডান্স করবি? আমরা করব না। তিশার কথা শুনে জিসান ভাই বলে উঠলো, তার মানে বিআইন সাহেব হেরে গেলেন? কিসে হেরে গেছে? নাচতে বলা হয়েছে, বারণ করছো মানে হেরে গেছো। তিশা তো রেগে গেছে জিসানের কথা শুনে, তাই রেগে বলে উঠলো, ঠিক আছে, আমি রাজি। ব্যাস। জিসান হাসলো। হঠাৎই তিশা বলে উঠলো, ঠিক আছে, আমরা নাচতে রাজি আছি, তবে কথা হলো আমরা একা নাচবো কেন? আমাদের সাথে আরিয়ান ভাইয়া আর লালমরিচ আপাও নাচবে। ওদের কথা শুনে চোখ বড় হয়ে গেল আমার। বলে কি, না না, এটা হবে না। আমি কি করছি? আরিয়ানই তো বলেছিল এমন করতে। এখন আমি হুট করে বলে উঠলাম, কি? না না, করুম না, আমি নাচতে পারি না। ঠিক আছে, আমরাও তাহলে পারবো না। এটা কেমন কথা? এমনই কথা, তোরা নাচলে আমরাও নাচবো, তোরা না নাচলে আমরাও নাচবো না। তিশার কথা শুনে মাথায় একটা গান আসলো, মামু ফাইসা গেছি, ওহো ফাইসা গেছি, মাইনকার চিপাই। ফুল স্পিডে গানটা ছেড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কাপড় ডান্স করছে আমাদের ফাটা স্পিকারের সাথে লালমরিচ, মাল্টিপ্লাকের সাথে আলুর পরোটা আর ঘূর্ণিঝড়ের সাথে ভূমিকম্প ম্যাডাম। আর তিন জুটি একদম ঘোর লাগানো মুহূর্তের ভেতরে চলে গেছে। আর তাদের এই মুহূর্তে সাক্ষী হিসেবে ডান্স দেখছে তুলি, নূর আর রিয়াদ। সবাই এক অদ্ভুত ভালো লাগার মুহূর্তে চলে গেছে। সরি, এক নিশ্চুপ মনোভাব আর শান্ত গলায় কথাটা বলে উঠল তুলি রিয়াদকে। রিয়াদ অবাক হয়ে বলল, মানে সরি বলছি তোকে। ও, আমি সত্যি জানতাম না ও তোর বোন। জানলে বুঝি কাজটা করতি না? সত্যি ভুল হয়ে গেছে রিয়াদ। তুলির কাজে রিয়াদ অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। তুলি রিয়াদের এই শান্ত মনোভাব দেখে বলে উঠল, সত্যি ভুল করে ফেলেছি আমি, যার অনুশোচনা এখনো করছি আমি। তখন মেয়েটার প্রতি প্রচন্ড রাগ হয়েছিল আমার। একে একে সবাই ওর দিকে চলে যাচ্ছিল, তাই নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি আমি। তুই তো জানিস আমার রাগ উঠলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাই ভুল করে ফেলেছি। আবারও সরি বলছি তোকে। সেদিন তোকে ওখানে দেখে চরম অবাক হয়েছিলাম আমি। তারপর যখন আরিয়ানের সাথে ওর বিয়ে হয়ে গেল, তখন ভেতর থেকেই মনে হয়েছিল আমি ভুল করেছি। আমার ভুলের জন্যই আজ তোরা সবাই আমার কাছ থেকে দূরে সরে গেছিস। আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। বলতে বলতে তুলি কেঁদে ফেলে। রিয়াদ তুলির কান্না দেখে ওকে শান্ত করার জন্য বলে উঠল, আচ্ছা ঠিক আছে, যা হয়ে গেছে হয়েছে, ভুলে যা। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে। তুলি অবাক হয়ে বলল, কি ভালো হয়েছে? বিনা ঝামেলায় আরিয়ান তার ভালোবাসার মানুষকে পেয়ে গেল। এই কথাটা শুনে তুলি আরো চরম প্রকার অবাক হয়ে বলল, মানে আরিয়ান আমার বোনটাকে ভালোবাসে। তুই জানলি কিভাবে? আরিয়ান বলেছিল, তবে শালা হিসেবে নয়, বেস্ট ফ্রেন্ড হিসেবে। বিনিময়ে তুলি আর কিছু বলল না, হালকা হেসে সামনে কাপড় ডান্সের দিকে তাকালো। আরিয়ানের চোখে এক অদ্ভুত ভালো লাগা দেখতে পাচ্ছে তুলি। হয়তো এই ভালো লাগায় আরিয়ানকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। এক দীর্ঘ শ্বাস ফেললো তুলি। সব ভুলে যাবে তুলি। সে যে একসময় আরিয়ানকে ভালোবাসতো, আরিয়ানের ভালোবাসার কথা একমাত্র সে ছাড়া কেউ জানে না, আর কোনোদিন জানবেও না। শুধু সেদিন মিমের সামনে প্রকাশ করেছিল সে, তাও ভুলে যাবে। হাজারো কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে তুলি নিজেকে। হঠাৎই মিউজিক বন্ধ হয়ে গেল, মানে গান শেষ হয়ে গেছে। হঠাৎ এমনটা হওয়াতে সবাই তাদের ঘোর লাগা মুহূর্ত থেকে বেরিয়ে আসলো। সবাই এক অদ্ভুত অনুভূতিতে চলে গিয়েছিল। করতালির মাধ্যমে সবাইকে উৎসাহ দেয়া হলো। সবাই হাসলো একসাথে। তারপর সবাই মিলে একসাথে ছাদে বসে অনেকক্ষণ গল্প করে যে যার রুমে চলে গেল। রাত 11টা।
রুমে ঢুকেই সোজা ওয়াশরুমে ঢুকে গোসল করতে চলে গেলাম আমি। সারা গায়ে মনে হচ্ছে ময়লার বাসায় বানিয়েছে। গোসল না করলে ঘুম আসবে না আমার। এদিকে বিছানায় বসে আছে আরিয়ান, সেও ক্লান্ত কিছুটা। পুরো রুমটাই চোখ বুলাচ্ছে সে। রুমটার চারদিকে রয়েছে আমাদের থুক্কু আরিয়ানের লাল মরিচের অসংখ্য ছবি। কিছু কিছু ছবি দেখে হাসছে আরিয়ান, কারণ ছবিগুলো তোলাই হয়েছে ফানি টাইপের। হঠাৎই চোখ গেল আরিয়ানের শুভ্র রঙের শাড়ি পরা একটা ছবির দিকে। অসম্ভব সুন্দর লাগছে ছবিটায় আমাদের লাল মরিচকে। আরিয়ান উঠে ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, তুমি আমার কল্পনার প্রেয়সী ছিলে, হুট করেই হঠাৎ দমকা হওয়ার মতো আমার জীবনে এলে। একের পর এক ভালো লাগার আবেগে ভেসে এসে ভালোবাসতে বাধ্য করলে, কিন্তু আফসোস তুমি নিজে বুঝলে না, আসলে তুমি একটা পাগলি, দুষ্টু মিষ্টি পাগলি বউ আমার লাল মরিচ। আনমনে হাসলো আরিয়ান, আবার মন খারাপও লাগছে তার। হঠাৎই জানালা ভেদ করে এক অদ্ভুত শীতল মেশানো বাতাস বয়ে এলো। জানালা সাদা পর্দাগুলো বাতাসে উঠছে অসম্ভব রকম, হয়তো বৃষ্টি আসার পূর্বাভাস। এমন সময় সাদা রঙের চুড়িদার পরে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমাদের লাল মরিচ। আরিয়ান পেছন ঘুরে তাকালো, অপলকভাবে তাকালো সে তার দিকে। এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার ভেতর। আনমনে আরিয়ান সামনে এগোতে থাকলো। হুট করে এভাবে আরিয়ানকে এগোতে দেখে আমি ভয়ে ঘাবড়ে গেলাম। হাতের উপর থেকে টাওয়াল রাখতে রাখতে বললাম, কি হলো ফাটা স্পিকার জামাই, এগোচ্ছেন কেন? আরিয়ান আমার সামনে এসে বলল। আমি অবাক চোখে তাকালাম আরিয়ানের দিকে। হঠাৎ আরিয়ান ঝুঁকে পড়লো আমার দিকে, তারপর বলে উঠল, তুমি কি কিছু বুঝতে পারো না প্রেয়সী? প্রেয়সী মস্তিষ্কের কোণে এসে বাঁচলো কথাটা। আমি আনমনে বলে ফেললাম, কি বুঝবো? আমার চোখের দিকে তাকিয়েও কি তুমি কিছু বুঝতে পারছো না? আরিয়ানের কথা শুনে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে রইলাম আমি। অদ্ভুত তো, চোখ দেখে কি কিছু বোঝা যায়? তুমি কি সত্যিই কিছু বুঝতে পারছো না? আরিয়ানের কথার আগামাথা বুঝতে না পেরে আমি বলে উঠলাম, বিশ্বাস করুন আমি সত্যি কিছু বুঝতে পারছি না। হতাশ চোখে তাকালো আরিয়ান আমার দিকে। আরিয়ানের চাহনি দেখে আমি বলে উঠলাম, বুঝতে পেরেছি তো। আমার কথা শুনে আরিয়ান খুশি হয়ে বলল, তুমি সত্যিই বুঝে গেছো? তা কি বুঝেছো? এই তো আপনার ক্ষুধা লেগেছে। ওইভাবে তাকানোর কি আছে, ক্ষুধা লেগেছে তো মুখে বললেই হয়। আরিয়ান আমার কথা শুনে রেগে বলল, শাট আপ। আমি কি বলেছি আমার ক্ষুধা লেগেছে? তাহলে আপনি কি বোঝার কথা বলছেন বলুন তো? সত্যি বুঝতে পারছি না আমি। আর একটা কথা বলবো প্লিজ? কি? একটু সরে দাঁড়ান না, আমার হার্টবিট ওঠানামা করছে। এখনই শ্বাস বন্ধ হয়ে যাবে আমার। এত কাছে আসার কি দরকার? দূর থেকে কথা বলুন না। বিনিময়ে আরিয়ান কিছু না বলে সরে আসলো, তারপর বলে উঠলো, তুমি আসলেই একটা পাগল। কি? আমি পাগল? আপনার বউ পাগল। আমার কথা শুনে আরিয়ান হেসে দিল। আশ্চর্য, হাসার কি আছে? আমি হাসার মতো কিছু বলেছি নাকি? আমার বউ কে? আরিয়ানের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। ঠোঁটে কামড় দিলাম আমি। যা, শেষমেশ নিজেই নিজেরে পাগল বলে ফেললাম। আরিয়ান আমার কাণ্ড দেখে হাসতে হাসতে ঘুমিয়ে পড়লো, আর আমি শুধু হ্যাবলার মতো দাঁড়িয়ে রইলাম। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে সায়ান। কিছু ভালো লাগছে না তার। কি করে বলবে রুহিকে সে বুঝতে পারছে না। সবকিছু ঘোলাটে লাগছে তার কাছে। ঘুম আসছে না তার, তাই ছাদে ঘুরতে এসেছে। তবে একা নয়, তার সাথে আমাদের মাল্টিপ্লাক থুকু জিসান ভাইয়া পুরো হিরোদের মতো দোলনায় বসে ঝিমাচ্ছে, কারণ তার খুব ঘুম পাচ্ছে। কিন্তু এই সায়ান তাকে জোর করে এখানে নিয়ে এসেছে। এত রাতে ছাদে আসার মানেই খুঁজে পাচ্ছে না জিসান। আচ্ছা, যদি এমন হতো রুহি আর তিশাও এখানে আসতো, কিন্তু আফসোস তারা আসবে না। কতক্ষণ আগেই তারা আড্ডা দিয়ে চলে গেছে। কালকে আবার আসবে, আর কালকেই সায়ান আর জিসান একসাথে দুজনকে প্রপোজ করবে। এভাবে নানা কিছু ভেবে সায়ানও বসে পড়লো জিসানের পাশে। জিসানকে ঝিমাতে দেখে মারলো মাথায় এক বাড়ি। সাথে সাথে জিসান চেঁচিয়ে বলে উঠলো, চোর চোর চোর। এমন অদ্ভুত কথা শুনে সায়ান বলে উঠলো, তুই ঘুমের মধ্যে চোর কোথায় পেলি? বিনিময়ে জিসান কিছু বলল না। আবার ঘুমছে। এভাবে কতক্ষণ কাটানোর পর এখন সায়ানেরও ঘুম পাচ্ছে, তাই সে আবারও জিসানকে ডেকে উঠালো। তারপর দুজন মিলে চলে গেল রিয়াদের রুমে। রিয়াদ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। তারপর তারাও তাদের পাশে দিয়ে ঘুমিয়ে পড়লো। আরেকটা সকাল, আর এই সকালটাই হয়তো 6 জন মানুষের জীবন বদলে যাওয়ার দিন। সারাদিন সবাই এক্সাইটেড ভাবেই চলে গেল। বিকেল 4টা, আমরা 4 জন একসাথে শাড়ি পরে তৈরি। আজকে নূর যাবে না আমাদের সাথে, কারণ সে কাবাব মেয়ে হাড্ডি হতে চাইছে না। আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে ঘুরতে যাব। সিঁড়ি বেয়ে নামছি আমরা 4 জন। এমন সময় সেজেগুজে আমাদের সামনে আসলো রিয়াদ, আরিয়ান, সায়ান আর জিসান। তারাও খুব সুন্দর করে সেজেছে। সবাইকেই অসম্ভব সুন্দর লাগছে। এমন সময় জিসান বলে উঠলো, তাহলে তৈরি সবাই, এখন যাওয়া যাক। সবাই একসাথে বলে উঠলাম, ইয়েস।
তারপর একসাথে রুম থেকে বেরিয়ে এসে বসে পড়লাম গাড়িতে। সবাই বসতেই রিয়াদ ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। একটা ব্রিজের উপর থেকে হাঁটছি আমরা সবাই একসাথে। সবাই খুব হাসি খুশি ভাবেই হাঁটছে। আর আমাদের কাছ থেকে কিছুটা দূরেই গাড়ি থামিয়েছে ভাইয়া, তবে আসেনি আমাদের সাথে ভাইয়া। তুলি আপুকে তাদের বাড়িতে দিয়ে আসতে গেছে। হুট করে তুলির ফোন আসায় তুলিকে নিয়ে ভাইয়া ব্যাক করে, তবে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তুলিকে দিয়ে। আমাদের হাঁটার মাঝখানে জিসান ভাই বলে উঠলো, সবাই এইভাবে খালি মুখে হাঁটবি নাকি? ওয়েট, আমি কিছু আনছি। এমন সময় আমি মুচকি হেসে বলে উঠলাম, তুমি একা যাবে কেন? তিশাকেও সাথে করে নিয়ে যাও। আমার কথা শুনে তিশা চোখ বড় বড় করে তাকালো। ও তাকাতেই একটা চোখ টিপ মারলাম আমি। ও হাসলো। তারপর চললো জিসান ভাইয়ার পেছন পেছন। ব্যাস একজুটি চলে গেল তাদের কাজে। খাবার না ছাই, যাবে তো প্রপোজ করতে। হুদাই মিশা কথা কইলো জিসান ভাইয়া। আমার ভাবনার মাঝে রুহি বলে উঠলো, কি বিড়বিড় করছিস তুই? না তেমন কিছু নয়, হঠাৎই ব্রিজের নিচে যেতে ইচ্ছে করছে আমার। আমি আরিয়ানের কাছে কি বললাম, ফাটা স্পিকার জামায় ব্রিজের নিচে যাব। না, যাব না। যাবেন না মানে? আপনি ভুলে গেলেন নাকি? কি ভুলে গেছে রে? কিছু ভুলেনি, ওই কাল রাতে একটা কিস করতে বলেছিল কিন্তু দেইনি আমি, তাই জামাই আমার উপর রাগ করছে। আমার কথা শুনে আরিয়ান কাশতে শুরু করলো, আর বাকি দুজন চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। আশ্চর্য, এভাবে তাকানোর কি আছে? তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরিয়ানের হাত ধরে বললাম, মাই কিউট জামাই, রাগ করে না। তারপর আরিয়ানকে টানতে টানতে নিয়ে গেলাম, আর যাওয়ার আগে সায়ন ভাইয়াকে একটা চোখ টিপ মারলাম। ব্যাস কাজ শেষ। বাকিটা সায়ন ভাইয়া বুঝে নিবে। ওদিকে জিসান ভাইয়া, এদিকে সায়ন ভাই, আর আমারটা আর আমি। চুপচাপ নীরবতায় ব্রিজের উপর দাঁড়িয়ে আছে রুহি আর সায়ান। দুজনের মাঝেই কুটকুটে নীরবতা। নীরবতার জাল ছিঁড়ে সায়ন ভাইয়া বলল, আমি তোমায় কিছু বলতে চাই। রুহি মুচকি হেসে বলল, বলুন। সায়ান মনে মনে নিজেকে তৈরি করে পকেট থেকে একটা আংটি বের করে হুট করে রুহির সামনে বসে পড়ল। সায়ানের এমন কাজে রুহি চরম অবাক হয়ে আশেপাশে তাকালো। তেমন কেউ নেই, চারিদিকে বাতাস বইছে খুব। হঠাৎই সায়ান বলে উঠল, কখন কীভাবে জানি না তোমায় এতটা ভালোবেসে ফেলেছি আমি। তোমায় নিয়ে একটা খুনসুটি করে ঘর সাজানো নিয়ে হাজারো স্বপ্ন বুনেছি আমি। তোমার হুট করে কাছে আসা, হুট করে ভয় পাওয়া, হুট করে লজ্জা পাওয়া, সব কিছুই আমায় এক অদ্ভুত মায়ায় জড়িয়ে ফেলেছে। এই মায়ায় আমি সারা জীবন আটকে থাকতে চাই লজ্জাবতী। তোমায় নিয়ে করা স্বপ্নগুলো পূরণ করতে চাই আমি। আর আমার এইসব স্বপ্ন পূরণ করার জন্য তোমার হাতটা আমার শক্ত করে ধরে রাখার সুযোগ দিবে কি তুমি? এতটুকু একশ্বাসে বলে থেমে যায় সায়ান। তারপর আবার বলে উঠল সায়ান, তোমার উত্তর কী হবে আমি জানি না, তবে আমি তোমায় জোর করবো না। তোমার মনে যা আছে তুমি নির্দ্বিধায় বলে দিতে পারো। এতটুকু বলে নিশ্চুপভাবে মাথা নিচু করে বসে থাকে সায়ন। এদিকে রুহির যেন বিশ্বাসই করতে পারছে না সায়ানও তাকে ভালোবাসে। সে তো ভেবেছিল সায়ান তাকে কোনোদিনও ভালোবাসবে না। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল রুহির। আনমনে প্রচন্ড বেগে খুশি হয়ে রুহি বলে উঠল, উপহার এনে পরিয়ে দিবেন না নাকি? রুহির কথা শুনে সায়ান খুশি হয়ে গেল। তার মানে রুহিও তাকে। সায়ান খুশি হয়ে বলল, তার মানে? আগে আংটি পরিয়ে দিন, তারপর বলছি। রুহির কথা শুনে সায়ান খুশি হয়ে পরিয়ে দিল রুহির আঙুলে। তারপর উঠে দাঁড়ালো সায়ান। সায়ান দাঁড়াতেই রুহি সায়ানের কাছে এসে সায়ানের হাত ধরে বলল, আমি তো সেই প্রথম দিন থেকে আপনাকে ভালোবাসি। তাহলে বলনি কেন? ভয় ছিল যদি হেরে যেতাম। আর কিছু বলার আগে সায়ান জড়িয়ে ধরলো রুহিকে। অনেক দিনের ইচ্ছে ছিল তার রুহিকে জড়িয়ে ধরে তার অস্থিরতা কমাবে। আজ তার সেই ইচ্ছে পূরণ হয়ে গেল। সায়ানের কাছ থেকে রুহিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর তাদের এই ভালোবাসার সাক্ষী হিসেবে রইল ওই নদীর পানি, আর পানির সাথে মিশে থাকা নদীর ঢেউ। বেশ কিছুক্ষণ যাবৎ হাঁটছে জিসান আর তিশা, কিন্তু আশেপাশে কোথাও কোনো দোকান দেখতে পাচ্ছে না তারা। তিশা বলে উঠল, কোথাও তো কোনো দোকান দেখছি না, আর কত হাঁটবো? আমি তোমায় কিছু বলতে চাই তিশা। এই প্রথমবার জিসান তিশাকে ওর নাম ধরে ডাকলো। তিশা অবাক হয়ে বলল, বলুন। এমন সময় ওদের পাশ থেকে একটা বাচ্চা ছেলে কতগুলো গোলাপ ফুল নিয়ে যাচ্ছিল। জিসান ছেলেটাকে দেখে দাঁড়াতে বলল। ছেলেটিও দাঁড়িয়ে পড়লো। জিসান কিছু ফুল কিনে আবার চলে আসলো তিশার সামনে। তিশা জিসানের কাছে চরম প্রকার অবাক। সে হয়তো বুঝতেই পারছে না জিসান কি করতে যাচ্ছে। জিসান তিশার সামনে এসে বলল, এগুলো তোমার জন্য। তিশা খুশি হয়ে বলল, আমার জন্য? ধরো। তিশাও খুশি হয়ে ফুলগুলো নিল জিসানের কাছ থেকে। তিশার খুশির মাঝে জিসান বলে উঠল, আই লাভ ইউ আলুর পরোটা। জিসানের কথা শুনে তিশার চোখ বড় বড় হয়ে গেল। জিসানের কথাটা হয়তো তিশার মাথার উপর দিয়ে গেছে। তিশা অবাক হয়ে বলল, কি? আমি তোমাকে ভালোবাসি। সত্যি? তাহলে মিথ্যা বলছি নাকি? বিশ্বাস হচ্ছে না তো মাল্টিপ্লাস। তুমি আবার আমায় মাল্টিপ্যাক বলছো? আপনিও তো একটু আগে আলুর পরোটা বলেছেন, তার বেলা।
এই নিয়ে দুজনের মধ্যে বেজে গেল ঝগড়া। ঝগড়ার মাঝখানে জিসান বলে উঠল, ভেবেছিলাম তোমাকে বিয়ে করে সংসার করব, কিন্তু না, এখন আর করব না। তোমায় বিয়ে করলে তো সারাদিন শুধু ঝগড়া করতে করতেই চলে যাবে। তার চেয়ে অন্য মেয়েকে বিয়ে করে নিব, এতেই ভালো হবে। জিসানের কথা শুনে তিশা রেগে জিসানের কলার চেপে ধরে বলল, কি বললি তুই? আমায় ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবি? একদম মেরে ফেলবো। এতটুকু বলে নিজের মুখ চেপে ধরলো তিশা। যা, এগুলো কি বলে ফেললো সে? ভেবেছিল জিসানকে কিছুদিন ঘুরাবে। যা, এখন কি হবে? মুখ চেপে জিসানের দিকে তাকালো তিশা। এদিকে জিসান তিশার কথা শুনে বুঝে গেছে তিশার উত্তর কি। জিসান তিশার কাছে এসে বলল, তার মানে আলুর পরোটা, তুমি আমায়? আমি কিছু না। এখন তো আর শুনছি না আলুর পরোটা। তিশা কিছু বুঝতে না পেরে দৌড় দিতে নিলে জিসান তিশার হাত ধরে ফেলে। তারপর তিশাকে টান মেরে নিজের দিকে এনে বলল, আমায় ভালোবাসো, এটা বলতেই তো হয়। আমি কেন বলবো? বুঝে নিতে পারেন না? বিনিময়ে জিসান কিছু বলল না, তিশাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর তিশাও জড়িয়ে ধরলো জিসানকে। জিসান তিশাকে জড়িয়ে ধরে বলল, অন্য কাউকে নয়, তোমায় নিয়ে আমি সাজাবো আমার স্বপ্নের ঘোড়া, ঘনছুটির কোলে ঘর। জিসানের কথা শুনে মুচকি হাসলো তিশা। তারপর আরো শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরলো জিসান আর তিশা। আর তাদের এই ভালোবাসা সাক্ষী হিসেবে রইল খোলা আকাশ আর চারদিকের বয়ে চলা শীতল মেশানো বাতাস। আরিয়ানের হাত ধরে হাঁটছি আমি, অসম্ভব ভালো লাগছে আমার। চারদিকে ঢেউয়ের শব্দ, তার সাথে চারপাশের অসম্ভব সুন্দর শীতল মেশানো বাতাস। বাতাসে চুলগুলো উঠছে আমার। বিষয়টা সত্যি রোমান্টিক। হঠাৎই আরিয়ানকে বলে উঠলাম আমি, ফাটা স্পিকার জামায় আমি নৌকায় উঠবো। এখন? এখন নয় তো কখন? চলুন। না, এখন নয়, পরে। আপনি শুধু পরে পরে করেন কেন বলুন তো? এমন হলে কিন্তু খেলবো না। তোমাকে খেলতে হবেও না। সারাদিন শুধু শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা, সব বুঝে শুধু আমি যেটা বলতে চাই সেটাই বোঝে না। আশ্চর্য, আপনি তো রেগে যাচ্ছেন কেন? রাখবো না? তুমি কি সত্যি কিছু বুঝতে পারো না আমার অবস্থাটা? যাও, তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি একা একা যাও নৌকায়, আমি যাব না। এই বলে আরিয়ান হাঁটতে শুরু করলো। এদিকে আমি আরিয়ানের এমনভাবে হঠাৎ করে চলে যাওয়া দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। যাক বাবা, চলে যাচ্ছে তো। আরে সত্যি সত্যি তো চলে যাচ্ছে, ধর মিম। এই বলে জুতো খুলে আমি এক দৌড়ে সোজা আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। তারপর বলে উঠলাম, আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? কি করেছি আমি? আমার মাথা করেছো, সরো তুমি। থাকবো না আমি তোমার সাথে। এই বলে আবারও আরিয়ান চলে যাচ্ছে। ব্যাটার হলো কি, এত দৌড়াচ্ছে কেন? আমাকে তো কিছু বলতেই দিচ্ছে না। এই ভেবে আমি আবারও দৌড়িয়ে আরিয়ানের সামনে চলে আসলাম। তারপর বললাম, আরেকবার চলে গেলে আমি যেটা বলতে এসেছি সেটা বলবো না কিন্তু। আরিয়ান অবাক হয়ে বলল, কি বলবে তুমি? এই তো ফুচকা খাবে। আপনি বুঝলেন কিভাবে? তুমি যে পাগল। আবার আমাকে পাগল বলল। আমি রেগে বললাম, একদম পাগল বলবেন না। কি বলবো তাহলে? আরিয়ানের কথা শুনে হাত থেকে জুতা ফেলে দিলাম। তারপর আরিয়ানের কাছে এসে বললাম, প্রেয়সী বলবা? আমার কথা শুনে আরিয়ান চরম অবাক। আমি আরিয়ানের কাছে এসে ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে গিয়ে বললাম, ভালোবাসি 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 মাই কিউট সুইট জামাই। এদিকে রিয়াদের গাড়ি এসে থামলো তুলিদের বাড়ির সামনে। তুলি রিয়াদকে বাই বলে চলে গেল তাদের বাড়িতে। এতক্ষণে হয়তো সবাই সবার মনের কথা বলে দিয়েছে। তাদের মনের মানুষদের আনমনে হাসলো রিয়াদ। তারপর সেও চললো গন্তব্যে। শক্ত করে জড়িয়ে ধরে আছে আরিয়ান আমাকে, আমিও ধরে আছি। কিছুক্ষণ পর আরিয়ান আমাকে ছেড়ে দিয়ে বলল, তার মানে তুমি? অনেক আগে থেকেই জানি তুমি আমাকে ভালোবাসো জামাই। তার মানে তুমি না বোঝার নাটক করছিলে? কিছুটা, ভাইয়া অনেক আগেই বলেছিল আমাকে। কি? ওইভাবে তাকানোর কিছু হয়নি। সেদিন রাতেই ভাই আমার রুমে এসে। ফ্ল্যাশব্যাক। সেদিন রাতে আরিয়ানদের বাড়িতে বসে আছি, ভাইয়া রুমে এসে। মনমরা হয়ে বসেছিলাম আমি বিছানায়। এমন সময় ভাইয়া এলো রুমে। ভাইয়াকে দেখে খুশি হয়ে দাঁড়ালাম আমি। ভাইয়া আমার সামনে এসে বিছানায় এসে বসে বলল, তোমার সাথে কিছু কথা আছে। বলো না। একটা সত্যি কথা বলবো? বলো। আরিয়ান তোকে চাপে পড়ে বিয়ে করেনি, ভালোবেসেই বিয়ে করেছে। মানে? মানে আবার কি, তুই বুঝতে পারছিস না? ও তোকে ভালোবাসে। হয়তো এইভাবে বিয়েটা হবে সেটাও ভাবতে পারেনি, বাট যেটা হয়েছে তাতে আর কেউ খুশি হোক বা না হোক, আরিয়ান প্রচণ্ড খুশি হয়েছে। তাই যা হয়েছে ভুলে যা। আরিয়ান খুব ভালো ছেলে, তোকে খুব ভালো রাখবে আর তোকে খুব ভালোবাসে। তুইও ভালোবেসে ফেলবি। মনে হয়েছে কথাগুলো তোর জানানো উচিত, তাই বললাম। বাকিটা তোর খুশি। এতটুকু বলে ভাইয়া চলে গেল। ভাইয়ার কথা শুনে চরম অবাক হয়েছিলাম আমি। পরে অনেক ভেবে দেখলাম, তার সাথে সেদিন রাতে আরিয়ানের সাথে ঘুরতে যাওয়াটা থেকে শুরু করে সবকিছুই ভালো লাগতে শুরু করে। একটা সময় আই ফিল আমি আরিয়ানকে ভালোবাসি। তাই কাল রাতে আরিয়ানের পাগলামিতে মনে মনে প্রচুর হেসেছিলাম আমি। তারপরে ভেবে রেখেছিলাম সায়ান ভাইয়েরা যেদিন প্রপোজ করবে আমিও করব, কারণ আমার যে ফাটা স্পিকার জামাই কোনোদিনও সাহস করে বলতে পারবে না
বর তোমার। ও তাহলে এই ব্যাপার। মশাই, এই ব্যাপার। হাসলো আরিয়ান, আমিও হাসলাম। তারপর বলে উঠলাম, এখন তাহলে যাওয়া যাক। কোথায়? কেন, সবার কাছে। নৌকায় উঠবে না? আজ নয়, অন্য আরেকদিন। ওকে। তারপর আরিয়ানের হাত ধরে হাঁটতে শুরু করলাম আমি। আরিয়ানও মুচকি এসে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে হাঁটছে। হঠাৎই কিছু একটা মনে করে থেমে গেলাম আমি থামতেই আরিয়ান অবাক হয়ে বলল, কি হলো? এটা কিন্তু ঠিক হয়নি জামাই। কি ঠিক হয়নি? এই যে আমি যে প্রপোজ করলাম তার উত্তর তো দিলে না। আরিয়ান আমার কাণ্ড দেখে হাসলো, তারপর বলে উঠলো, ও এই জন্য বউ আমার রাগ করেছে বুঝি? রাগ করেছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলে আরিয়ান চলে গেল, আর আমি আরিয়ানের কাছে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যে আরিয়ান চলে আসলো সেখানে, কিন্তু হাতে কিছু দেখলাম না আমি, কারণ হাত পেছনে ছিল। আরিয়ান আমার সামনে এসে হুট করে বসে পড়লো। আমি অবাক চোখে তাকালাম তার দিকে। আরিয়ান বলে উঠলো, তোমার সাথে আমার শুরুটা হয়েছিল খোলা আকাশের নিচে দাঁড়িয়ে। প্রথম দেখায় প্রচুর ঝগড়া। হয়তো তখনও আমার জানা ছিল না তোমায় আমি ভালোবেসে ফেলবো। তোমায় নিয়ে খুনসুটির কুড়ে ঘর সাজানোর স্বপ্ন দেখব। তোমার দুষ্টুমিগুলো সহজেই সবার সাথে মিশে যাওয়া, তোমার পাগলামিগুলো সব কিছুই আমায় ভালো লাগতো খুব। তোমার প্রতি আকৃষ্ট করতো ভীষণ। তুমি কোনো ছেলের সাথে কথা বললে আমি খুব জেলাস ফিল করি। আর ধীরে ধীরে কখন তোমার প্রতি এই ভালো লাগাগুলো ভালোবাসাতে রূপ নিল বুঝতেই পারিনি আমি। কিন্তু এইভাবে আমাদের বিয়েটা হোক সেটা আমি কখনোই চাইনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস। এতটুকু বলে থামলো আরিয়ান, তারপর আবারও বলে উঠলো, যেটা হয়েছে সেটা হয়তো আমি বদলাতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি আর কখনো তোমায় কষ্ট পেতে দিব না। তুমি কি হবে আমার স্বপ্ন গড়া কল্পনার প্রিয়সী? এই বলে আরিয়ান একটা টকটকে লাল গোলাপ ফুল এগিয়ে দিল আমার দিকে। ফুলটা অসম্ভব সুন্দর। আরিয়ানের কথা শুনে মুচকি হেসে আমি বলে উঠলাম, আমার সব কথা শুনতে হবে কিন্তু তাহলে। ঠিক আছে প্রিয়সী। আমাকে রোজ এত এত চকলেট কিনে দিতে হবে। ঠিক আছে প্রিয়সী। আমাকে রোজ এত এত আইসক্রিম কিনে দিতে হবে। ঠিক আছে, তোমার সব আবদার পূরণ করতে রাজি আমি প্রিয়সী। আর কিছু? আরেকটা আছে। কি বলে ফেলো। সেদিন রাতের মতো মাঝে মাঝে আমাকে নিয়ে ঘুরতে বের হতে হবে। তারপর চাঁদনি ভরা জ্যোৎস্না রাতে দুজন মিলে একসাথে হেঁটে বাড়ি ফিরবো। তুমি আর হেঁটে সেই তো আমায় কোলে তুলে নিয়ে আসতে হবে। তা তো আসতেই হবে। ঠিক আছে প্রিয়সী, তোমার সব ইচ্ছে পূরণ করতে রাজি আমি। এখন কি গোলাপটা নিবে তুমি নাকি উঠে যাব? ও আমি তো ভুলে গিয়েছিলাম। এই বলে আরিয়ানের কাছ থেকে গোলাপটা নিয়ে নিলাম হাতে। আরিয়ান উঠে দাঁড়িয়ে বলল, বাবা বাঁচলাম, না জানি কতক্ষণ বসিয়ে রাখতো। বাঁচনি, এখন চলো, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে আসছে। ওদিকে বাকিদের খবর জানতে হবে তো। আরিয়ান খুশি হয়ে বলল, চলো। এভাবে যাব না, কোলে নিন। কি একটু আগেই তো বললা হেঁটে যাবে। অত কিছু জানি না, কোলে নিন আগে। শেষমেশ আরিয়ানও কোনো উপায় না পেয়ে কোলে তুলে নিল আমাকে। আমিও খুশি হয়ে আরিয়ানের গলা জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু দিয়ে বললাম, মাই কিউট সুইট জামাই। আরিয়ান আমার কাছে চরম অবাক। পরক্ষণে সে খুশি হয়ে হাঁটতে লাগলো আর বলল, পাগলি বউ আমার। আরিয়ান আমাকে কোলে তুলে নিয়েই সবার সামনে আসলো। সবাই অবাক হয়ে বলল, কি হয়েছে ওর? কিছুই হয়নি। তারপর আমি হেসে বলে উঠলাম, তাহলে তোমাদেরটা সেটিং। সবাই একসাথে একে অপরের দিকে তাকিয়ে বলল। তারপর সবাই একসাথে হাসলাম। মাঝখানে কেটে গেল অনেকগুলো দিন। এই কয়েকদিনে অসম্ভব সুন্দরভাবে কেটেছে আমাদের। সায়ান, রুহির আর জিসান তিশার ভালোবাসাও আরো গভীরতা পেয়েছে। এখন সবাই সবাইকে অসম্ভব রকম ভালোবাসে। আমরা সবাই মিলে রোজ বিকেলে একসাথে ঘুরতে যেতাম। আর আমাদের সাথে থাকতো তুলি আপু আর রিয়াদ ভাইয়াও। মাঝে মাঝে মনে হতো তুলি রিয়াদ ভাইয়াকে ভালোবাসে। আমার নাও হতে পারে। বিগত কয়েকদিন যাবৎ ভার্সিটিতে যেতেও শুরু করেছি আমি। রোজ রাতে আরিয়ান আমাকে পড়ায়। বিষয়টা প্রচণ্ড বেগে অসহ্য লাগে আমার। তারপরও কিছু করার নেই। বিছানায় বসে চিপস খাচ্ছি আমি। এমন সময় রুমে আসলো রুহি আর ওর পেছনে তিশা, তাও আবার হাঁপাতে হাঁপাতে। ওদের এইভাবে আসতে দেখে আমি অবাক হয়ে বললাম, তোরা এই সময়? তিশা বলে উঠল, দোস্ত একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? রুহিকে দেখতে ছেলেপক্ষ আসবে কালকে। ও ভালো তো। কি বলছিস তুই? রুহিকে যদি ওনারা পছন্দ করে ফেলে তখন? করলে করবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা ঠিকই আছে। তোর এখন যা, বিকেলে রুহির বাড়িতে আসছি আমি। এসে কি করবি? কি করব বলবো, যাতে তাড়াতাড়ি রুহিকে বিয়ে দিয়ে দেয়। কতদিন হয়েছে বিয়ে খাই না বলতো? ওইভাবে তাকানোর কিছু হয়নি। তোর এখন যা, বিকেলে আমি একা আসছি। আমার জন্য ভালো ভালো খাবার রান্না করতে বলি শান্তিকে। বিনিময়ে রুহি কিছু বলল না, মন খারাপ করে বাসা থেকে বেরিয়ে গেল। আর ওর পেছন পেছন তিশাও চলে গেল। হয়তো ওরা আমার কাছ থেকে এমনটা আশা করেনি। ওরা যেতে একটা ফোন করলাম আমি, ব্যাস কাজ শেষ। আমি আর ফাটা স্পিকার জামাই থাকতে আর কি লাগে। হাসলাম আমি।
ওরে মামা বিয়া করমু। ফোনের ওপাশ থেকে আরিয়ান চেঁচিয়ে বলে উঠলো, কি বললে তুমি? থুক্কু জামাই বিয়া খামু, তাও আবার তিনটে একসাথে। আরিয়ান অবাক হয়ে বলল, 3টে? আরে জামাই চাপ নিয়েন না, আমি আছি তো, আগে শিওর হয়ে নেই। আরিয়ান আমার কথার আগামাথা কিছু বুঝতে না পেরে বলে উঠল, কি বলছো তুমি? আমার মাথায় কিছু ঢুকছে না। সব ঢুকবে। এই বলে ফোনটা কেটে দিলাম আমি। বিকেলে রুহিদের বাড়ির দরজার কলিং বেল বাজাতেই তিশা এসে দরজা খুললো, কারণ তিশা অনেক আগে এসেছে। মিম তাকেও আসতে বলেছিল। তিশা দরজা খুলতেই তার চোখ বড় হয়ে গেল, কারণ সামনে তার আম্মু আব্বু আর তার ছোট ভাই আরমান দাঁড়িয়ে। তাদের দেখে অবাক হয়ে বলল তিশা, আম্মু আপু তোমরা এখানে? সেটা তো আমার প্রশ্ন, আমরা এখানে কেন এসেছি? মানে আর মিমি তো আমাদের এখানে আসতে বলেছিল। এই বলে ওনারা ভেতরে ঢুকে পড়লো। রুহির আম্মু আব্বু ওনাদের দেখে অবাক হলো। তারপর একে একে সায়ান, তার বাবা মা, জিসানের বাবা মা সবাই এসে হাজির। সবারই একই কথা, তাদের আরিয়ান আর মিম আসতে বলেছে। কেউ কিছু বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সবার মাথায় প্রশ্ন জাগলো, যারা আসতে বলেছে তারা কেন এখনো আসছে না? এমন সময় পুরো হিরো আর হিরোইনের মতো এন্ট্রি মেরে ভিতরে আসলো আমাদের ফাটা স্পিকার আর লাল মরিচ, আর তাদের সাথে তুলি আর রিয়াদ। তুলি এখন পুরোই বদলে গেছে, খুব ভালো মনের মানুষ এখন সে। জীবনে কিছু কঠিন আঘাত পেলে মানুষকে সত্যি বদলে দেয় খুব, তার জীবন আর তার চলার ধরন সব কিছু। তাই জীবনের সঠিক পথে আসার জন্য হলেও অনেক সময় বড় বড় আঘাত পেতে হয়, যেমনটা তুলির ক্ষেত্রে হয়েছে। আমাদের দেখে সবাই অবাক হয়ে বলে উঠল, আমাদের এইভাবে একসাথে কেন আনা হয়েছে? ওনাদের কথা শুনে আরিয়ান বলে উঠল, আঙ্কেল, এই মুহূর্তে আমরা যা বলবো তাতে হয়তো আপনারা অনেকটাই শক হবেন, কিন্তু এখন না বললে পরে দেরি হয়ে যাবে। আর আমরা চাই না আপনাদের ভুল সিদ্ধান্তে 4জন মানুষের জীবন উলটপালট হয়ে যাক। আর অন্য কারোর কাছ থেকে কিছু শোনাচ্ছে নিজেদের কাছ থেকে শোনাই ভালো, কারণ আমি মনে করি ঘরের কথা বাহিরের মানুষের কাছ থেকে না শুনে নিজেদের কাছ থেকে শুনতে পারাটাই সঠিক। আমরা যা বলবো তারপর আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আমি বিশ্বাস করি আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না। আরিয়ানের কথা শুনে সায়ানের বাবা মা বলে উঠল, কি বলতে চাচ্ছ? আমরা তো কিছু বুঝতে পারছি না আরিয়ান। বুঝিয়ে বলছি আমি। আরিয়ানের কথা শুনে সবাই অতি আগ্রহে বসে রইল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে, আর সবার এমন চাহনি দেখে সায়ান, জিসান, রুহি, তিশা 4জনই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কুটকুটে নীরবতায় ঘিরে আছে পুরো বাড়ি। না জানি কি হবে। একরাশ অস্থিরতা এসে গ্রাস করলো সবার মাঝে। একটু আগে আরিয়ান সবার সামনে বলে দিয়েছে রুহি সায়ানকে আর তিশা জিসানকে ভালোবাসে। আরিয়ান আরো বলেছে, আপনারা হয়তো এগুলা শুনে প্রচুর রেগে যাবেন, কিন্তু পরে যেন কারো ক্ষতি না হয় সেই ভেবে এখনই বলে দিলাম। শুনেছি কাল নাকি রুহিকে দেখতে আসবে, তারা আসার আগেই সত্যিটা বলে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছে। এতটুকু বলে চুপ হয়ে যায় আরিয়ান। আর আরিয়ানের কথা শুনে সবার চোখ মুখের এই অবস্থা। আর ওদিকে রুহি তিশার তো টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তারা হয়তো ভাবতেই পারেনি এমন কিছু একটা হবে। সবার নীরবতার মাঝখানে আমি বলে উঠলাম, তা আঙ্কেলরা, আপনাদের উত্তরটা কি হবে? আমার কথা শুনে সবার চোখ আমার দিকে, যা দেখে আমার ভয়ে কলিজা কেঁপে উঠলো। আর কিছুক্ষণ নীরবতায় চলে গেল। হঠাৎই রুহির আব্বু উঠে দাঁড়ালো। উঠে সোজা রুহির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ওরা যা বলছে তা কি সত্যি? রুহি ভয়ে কেঁপে উঠলো। তারপর মাথা নাড়ালো সে। রুহির উত্তর শুনে রুহির বাবা কিছু বলল না। এমন সময় তিশার বাবা তিশাকে বলল। এসব কি শুনছি তিশা? তিশা তার বাবার কথা শুনে সোজা তার বাবার সামনে গিয়ে বলল, বাবা আমি জানি হয়তো আমি যেটা করেছি সেটা ঠিক হয়নি, কিন্তু তোমায় শুধু একটা কথাই বলবো, বিয়ে করলে জিসানকেই করব, আর না করলে অন্য কাউকে নয়। এখন তুমি যা বলবে তাই হবে। তিশার কথা শুনে তিশার বাবা কিছু বলল না, চুপ করে বসে রইল। সবাই সবার বাবাকে বলে দিয়েছে বিয়ে করলে ভালোবাসার মানুষকেই করবে, নয়তো অন্য কাউকে নয়। সবার কথা শুনে সবার বাবারই চুপ করে বসে রইল। হঠাৎই সায়ানের বাবা বলে উঠল, আমাদের একটু সময় দিও, তোমরা আপাতত তো অন্য রুমে যাও। সায়ানের বাবার কথা শুনে আমরা আর 1 মিনিটও সেখানে দাঁড়ালাম না। সোজা রুহি রুমের দিকে পা বাড়ালাম। আরে পিরিতির কাঁঠালে আঠা লাগালে পরে ছাড়ে না রে, গোলে মালে পিরিতি কইরো না, হায় রে গোলে মালে পিরিতি কইরো না। রুহির বিছানার উপর উঠে একটা চিরুনিকে মাইক বানিয়ে গানটা গাইলাম আমি। আর আমার গান শুনে সবাই অবাক হয়ে গেল। আরিয়ান বলে উঠল, লালমরিচ, তোমার এই মুহূর্তেও গান গাইতে মন চাচ্ছে? আরে ফাটা স্পিকার জামাই, চাপ নিবেন না, যা হবে ভালো হবে, প্যারা নাই, জাস্ট চিল। তুমি কি করে জানলে যে ভালোই হবে? আমি জানি, আমি হলাম তানজিল মিম, যা বলি তার উল্টো করে হলেও ঠিক হয়। মানে কিছু নয়, দেখুন না, কেয়া কেয়া হোতা হে আগে। ওটা উল্টো হবে। আই নো, দাঁড়ান, ওনারা ডাকার আগে আরেকটা গান গাই আমি। আমার কথা শুনে সবাই মাথায় হাত দিয়ে বলল, তুই আর ঠিক হবি না।
আই নো, সবাই উচ্চস্বরে হেসে দিল। আরে পিরিতের কাঁঠালে রাঠা লাগালে পরে ছাড়ে না রে, গোলে মালে পিরিতি কইরো না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ রুহির ছোট ভাই এসে বলল, তোমাদের ডেকেছে। ব্যাস, সবাই আবার টেনশন মোডে চলে গেল। তারপর একে একে আমরা সবাই চলে গেলাম বাহিরে। হঠাৎই দরজা দিয়ে বেরোতে গিয়ে তুলির পায়ে স্লিপ কেটে পড়ে যেতে নিলে সাথে সাথে রিয়াদ ভাইয়া ধরে ফেলে। ব্যাস, একেই বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। ঘটনাটা আচমকা হওয়াতে আমরা সবাই পেছন ঘুরে তাকালাম। ওদিকে তুলি আর রিয়াদ দুজনে ধ্যানে পড়ে গেল। ব্যাস, যা বোঝার বুঝে গেছি আমি। চোখ সে তো যেন কথা বলছে। হঠাৎ আমি রিয়াদ ভাইয়ার সামনে গিয়ে বলে উঠলাম, ভাইয়া। সাথে সাথে তুলি রিয়াদ দুজনেই তাদের ধ্যান থেকে বেরিয়ে আসলো। দুজনের ধ্যান ভাঙতেই আমরা হেসে দিলাম। সাথে সাথে রিয়াদ তুলি দুজনেই লজ্জায় পড়ে গেল। তুলি তো উঠেই চলে গেল। তুলি যেতে আমি ভাইয়ার কানে কানে গিয়ে বললাম, কাহো না প্যার হ্যায়। এইসব কি বলছিস তুই? ঠিকই বলছি ভাইয়া, আগে বলো কাহিনী কি? রিয়াদ বলল কিসের কাহিনী? আরিয়ান বলল। ও বুঝতে পারছে না, লাল মরিচ আমি বুঝিয়ে দিব। রিয়াদ বলল, তোরা দুজন কি বলছিস বলতো? কিছু বলছি না, আগে চলো ওদিকটা দেখে আসি, এদিকেটা তো দেখছি। এতটুকু বলে আমি আর আরিয়ান গো। বারকি সবাই আগে আগেই হাসতে হাসতে চলে গেছে। এদিকে রিয়াদ শুধু হ্যাবলার মতো তাকিয়ে রইল। তারপর সেও হালকা হেসে গো। তাহলে আঙ্কেলরা আপনাদের উত্তর কি হবে? হুট করে আরিয়ান বলে উঠলো। আমরা সবাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই সায়ানের আব্বু রাগান্বিত কণ্ঠে বলে উঠলো, তোমাদের কাছ থেকে এটা আশা করিনি আমরা। তোমরা সবাই মিলে এরকম কিছু একটা করবে ভাবতে পারিনি। আর সায়ান, তুমি বা কি করে করলে এমন? ওনার রাগ দেখে মুহূর্তের মধ্যে মেজাজটা নষ্ট হয়ে গেল। তাহলে কি ওনারা মেনে নিবেন না ওদের? মনটা খারাপ হয়ে গেল আমার। সায়ানের বাবার কথা শুনে সবার মনটাই খারাপ হয়ে গেল। সবাই মাথা নিচু করে রইল। আর তিশা আর রুহি তো মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। সবার চোখ মুখের অবস্থা দেখে সায়ানের আব্বু রেগেই বলে উঠলো, তাই আমরা ঠিক করছি আগামী 15 দিনের মধ্যে তোমাদের বিয়ে দেওয়া হবে। ওনার কথা শুনে সবার চোখ বড় হয়ে গেল। মুহূর্তের মধ্যে সবাই খুশি হয়ে গেল। আমার ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দেই। হুট করে সবার সামনে খুশি হয়ে আরিয়ানকে জোরে ধরলাম আমি। ওরে জামাই বিয়া খামো। কি করছো কি তুমি? কি করছি? হঠাৎ করে এমন হতে সবার চোখ পড়ে গেল আমার দিকে। এদিকে আমার এখন ইচ্ছে করছে মাটি ফাঁক হয়ে যাক আর আমি তাতে ঢুকে পড়ি। পরক্ষণে আরিয়ানকে ছাড়িয়ে সোজা দৌড়ামি। আমাকে আর পাইকে। আর আমার এমন কাজ দেখে সবাই হেসে একসাথে বলে উঠলো, আসলে পাগল একটা। সন্ধ্যা 8টা। নিজের বাড়িতে নিজের রুমে বসে আছি আমি। কতক্ষণ আগে আমরা সবাই চলে এসেছি রুহিদের বাড়ি থেকে। সবাই অসম্ভব খুশি। আমাদের অনেকবার থ্যাঙ্কু বলেছে, কিন্তু আমার কি আর খালি থ্যাঙ্কুতে কাজ হবে? তাই বলেছি সবার বিয়েতে 2 প্লেট বিরিয়ানি বেশি খাওয়াতে হবে। সবাই হাসলো, তবে খাওয়াবে বলেছে। বিশেষ এক কারণে আজকে আরিয়ানের সাথে যাইনি তাদের বাড়িতে। ভাইয়া আর আমি একসাথে নিজেদের বাড়িতে এসেছি। এই মুহূর্তে বিছানায় বসে আছি। আরিয়ানও আছে, একটু বাইরে গেছে কোনো কারণে। এসব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। তারপর চললাম ভাইয়ার রুমের দিকে। রুমে ঢুকতে দেখলাম ভাইয়া শাওয়ার নিয়ে শুয়ে আছে বিছানায়। আমিও গিয়ে বসে পড়লাম ভাইয়ার পাশে। তারপর ভাইয়াকে বলে উঠলাম, ভাইয়া আমার ভাবি লাগবে। এদিকে রিয়াদ আচমকা এমন আহামরি কথা শুনে শোয়া থেকে উঠে বসলো আর বলে উঠলো, কি? তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারোনি? ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার বলছি, আমার ভাবি লাগবে। ভাবি? এখন বলো ভাবি কবে আনবে? ভাবি পামু কই? ভাবি বাজারে কিনতে পাওয়া যায়, চলো নিয়ে আসি। কি? তোমার মাথা। আরে রেগে যাচ্ছিস কেন? ওসব বাদ দাও, আগে বলো তুলি আফারে কেমন লাগে তোমার? তুলি? বেশি কথা ঘোরাবে না তুমি। তুমি যে তুলি আফাকে ভালোবাসো সেটা আমি জানি, শুধু তুলি আফাই তোমাকে বাসে কিনা জানতাম না, কিন্তু আজকে তাও জেনে গেছি। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। সেদিন তোমার বইয়ের পাতায় আমি তুলি আফার ছবি দেখেছি। সাথে সাথে রিয়াদ ঘাবড়ে গেল। রিয়াদ তুলিকে অনেক আগে থেকেই ভালোবাসতো, কিন্তু কোনোদিন বলেনি তুলিকে। কিন্তু সেদিনের পর থেকে রিয়াদ তুলিকে ঘৃণা করে। তুলির সাথে সব স্মৃতি মন থেকে মুছে ফেলেছে সে। হয়তো ভুলে ওই ছবিটা থেকে গিয়েছিল। কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? বাসার কেউ মানবে না, আর আমি তুলিকে এখন আর ভালোবাসি না। ও যা করেছে তোর সাথে। ভাইয়া যা হয়েছে ভুলে যাও। আর তুলি আপু এখন অনেকটা বদলে গেছে। আগের তুলি আর এখনকার তুলির মধ্যে অনেক তফাৎ ভাইয়া, তাই ওগুলো মনে রেখে লাভ নেই। বাড়ির সবার কথা বাদ দাও, ওটা পরে দেখে নিব। আগে চলো তো। আমার কথা শুনে রিয়াদ ভাইয়া অবাক হয়ে বলে উঠলো, কোথায়? আরে চলো না। এই বলে ফোনটা বের করে আরিয়ানকে ফোন করলাম আমি। কিছুক্ষণ পর আরিয়ানও চলে এলো। তারপর আমরা 3জন মিলে একসাথে চললাম তুলিদের বাড়ির উদ্দেশ্যে। বেলকুনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে তুলি। মন খারাপ তার। এটা ভেবে তার মন খারাপ নয় যে সে কোনোদিন আরিয়ানকে পাবে না। আরিয়ানকে সে অনেক আগেই ভুলে গেছে। আর এটাও বুঝে গেছে আরিয়ানের প্রতি তার ভালোবাসা ছিল না, যা ছিল সেটা ছিল কিছুদিনের আবেগ, যেটা এখন কেটে গেছে। তার মন খারাপ এটা ভেবে হচ্ছে সে তার ভালোবাসা রিয়াদকে কোনোদিনও বলতে পারবে না। এই কয়েকদিনে রিয়াদের সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ে তার।
ওগুলো আগে কখনো হয়নি তার। বোনের প্রতি ভালোবাসা, সবার সাথে হাসি খুশি ব্যবহার করা, সব কিছু আকৃষ্ট করেছে তুলিকে। আর এই আকৃষ্ট তার ভালোবাসা মিলে গেছে, ভালোবাসার রূপ নিয়েছে। কিন্তু এই ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পাবে না। আর এর কারণটাও সে নিজে, কারণ সে যা করেছে তারপর রিয়াদ সহ রিয়াদের পরিবার কোনোদিনও তাকে মেনে নিবে না। সবই নিজের দোষে। এসব ভেবে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো তুলি। ভালোবাসো রিয়াদ ভাইয়াকে? হঠাৎ কারোর মুখে এমন কথা শুনে তুলি ঘাবড়ে গেল। পেছনে ঘুরে আমাকে দেখে অবাক হয়ে বলে উঠল সে। তুমি এখানে? কি হলো, কথা বলছো না কেন? ভালোবাসো ভাইয়াকে? কিছুক্ষণ নীরবতায় কাটিয়ে কথাটা বলে উঠলাম আমি তুলি আপুকে। তুলি আমার কথা শুনে বলে উঠল, কি সব বলছো তুমি? সত্যি কথাই তো বলছি, ভালোবাসো ভাইয়াকে। বিনিময়ে তুলি কিছু বলল না। বেলকনির রেলিং খুব শক্ত করে ধরে চুপটি করে দাঁড়িয়ে রইল। তুলির এমন কাজ আমি হুট করে তুলির এক হাত ধরে বলে উঠলাম, কি হলো, বলবে না? আমার কথা শুনে ছল ছল চোখে তাকালো তুলি। আমি তার চোখে দেখে মুচকি হেসে বললাম, ভালোবাসো তাহলে বলো না কেন? তোমরা কেউ মেনে নিবে কি আমাকে? আর রিয়াদও তো কখনোই ভালোবাসবে না আমাকে। আমি যা করেছি তারপর তো। আবারও পুরনো কথা বলো, চলো আমার সাথে। আমার কথা শুনে তুলি অবাক হয়ে বলল, কোথায়? বিনিময়ে কিছু বললাম না আমি। তুলির হাত ধরে ছাদের উদ্দেশ্যে হাঁটলাম আমরা। ছাদের কিনারায় উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে রিয়াদ, অপেক্ষা তুলি আসার। যাও ভেতরে, আর ভাইয়াকে তোমার ফিলিংসের কথাগুলো নির্দ্বিধায় বলে ফেলো। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলে উঠলাম আমি তুলিকে। তুলি কিছু বলল না, শুধু অবাক চোখে তাকালো আমার দিকে। তুলিকে চুপ থাকতে দেখে আরিয়ানও বলে উঠল, যা তুলি। তারপর দুজন মুচকি হেসে পাঠিয়ে দিলাম তুলিকে। তুলি যেতে আমি ছাদের দরজার সামনে দাঁড়িয়ে উঁকি মারতে লাগলাম। দেখতে হবে না কে কি বলছে? আমার কাছে আরিয়ান অবাক হয়ে বলল, নিচে চলো, বাকিটা ওদের বুঝতে দাও। আরে জামাই দাঁড়ান না, একটু দেখে নেই। এই বলে আবার উঁকি মারলাম আমি। এদিকে তুলি আস্তে আস্তে করে চলে গেল রিয়াদের সামনে। পেছন থেকে রিয়াদের কাঁধে হাত দিল তুলি। কারো হাতের স্পর্শ পেতেই রিয়াদ পেছন ঘুরে তাকালো। সামনে তুলিকে দেখে চুপটি করে দৃষ্টি রাখলো তার দিকে। রিয়াদের দৃষ্টি পড়তেই তুলি চোখ নামিয়ে নিল। রিয়াদ হাসলো, তারপর বলে উঠল, ভালোবাসিস আমায়? রিয়াদের কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালো তুলি, কিন্তু কিছু বলল না। তুলির নীরবতায় বলে দিচ্ছে সে কি বলতে চায়, কিন্তু নীরবতায় কাজ হবে না রিয়াদের। তুলির নীরবতার মাঝখানে রিয়াদ বলে উঠল, চুপ থাকলে কাজ হবে না, মুখে বলতে হবে ভালোবাসিস আমায়। কিছুটা সংকোচ বোধ করছে তুলি। আবারও রিয়াদ বলে উঠল, পুরনো যা হয়েছে তা ভুলে যা, মনে যা আছে বলে দে। রিয়াদের কথা শুনে তুলির কিছুটা সাহস বাড়লো। তারপর বলে উঠল, ভালোবাসলে বিয়ে করবি আমাকে? তুই আগে ভালোবাসি অবধি তো আয়, বাকিটা না হয় আমি হাত ধরে নিয়ে আসবো তোর। মুহূর্তের মধ্যে তুলির চোখে মুখে হাসির উজ্জ্বলতা ফুটে উঠল। হুট করে তুলি রিয়াদকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি খুব তোকে, ভালোবাসবি আমাকে? তুলির কথা শুনে রিয়াদ মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরলো তুলিকে। তারপর বলে উঠল, ভালোবাসি তো, তাই তো তোকে নিয়ে খুনসুটি করে ঘর সাজাবো বলে এখানে এসেছি। ব্যাস, প্রকাশিত হয়ে গেল দুটি মনের ভালোবাসা। এদিকে হুট করে তুলি আর রিয়াদকে জড়িয়ে ধরা দেখে আমি খুশি হয়ে লাফ মেরে আরিয়ানকে জড়িয়ে ধরে বললাম, ওরে জামাই কেল্লা ফতে, বিয়া খামো একসাথে তিনটে। এদিকে হুট করে আরিয়ানকেও জড়িয়ে ধরাতে আরিয়ান পুরো লাফতে উঠলো। পরক্ষণে সেও খুশি হয়ে জড়িয়ে ধরলো তার লাল মরিচকে। আর এটাও বুঝে গেছে তারা যে কাজে এসেছিল তাতে সফল হয়েছে। দেখতে দেখতে কেটে গেল পুরো 15 দিন। এই 15 দিনে বদলে গেছে অনেক কিছু। সবাই ঠিক করেছে যেহেতু তিনটে বিয়ে একসাথে পড়েছে, তাই সবাই মিলে তিনটে বিয়ে একসাথে দিবে। আর তিনটে বিয়ে উপলক্ষে একটা বড় হোটেল বুক করে দিয়েছে তুলির বাবা। আর বাকি খরচ সবাই মিলে করেছে। তুলির বাবার কোনো আপত্তি নেই তুলিকে রিয়াদ ভাইয়ের সাথে বিয়ে দিতে। প্রথমে আব্বু আম্মু কিছুটা সংকোচ বোধ করলেও পরে আরিয়ানের জন্য সবটা মেনে নিয়েছে তারা। মানুষ মাত্রই ভুল, তাই বলে সেই ভুলটাকে ধরে রেখে আজীবন কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। যেহেতু রিয়াদের কোনো আপত্তি নেই, তাই আব্বু আম্মু আর কিছু বলেনি। ধুমধাম করে তিনটে বিয়ে একসাথে দেওয়া হবে। পুরো হোটেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই মুহূর্তে হোটেলের একটা রুমে বসে আছি আমি, নূর আর রুহি, তিশা, তুলি। তিনজনেই ঘুমিয়ে আছে। সবাই খুব খুশি। কিছুক্ষণ আগেই তাদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। খুব সুন্দরভাবেই হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে ওদের। কালকে বিয়ে, পুরো এক্সাইটেড আমি আর নূর। কালকে কে কি পরবো তারই প্ল্যানিং চলছে। আরিয়ান খুব বিজি, পুরো বিয়ের কাজটাই সে নিয়েছে। যেহেতু তিনটে বেস্ট ফ্রেন্ডের বিয়ে একসাথে, সেহেতু সেও খুব এক্সাইটেড। উফ, ভাবতেই খুশি খুশি লাগছে। হঠাৎই নূরকে বলে উঠলাম আমি, আছে নাকি কেউ? আমার কথার আগামাথা কিছু বুঝতে না পেরে নূর বলে উঠলো, কি থাকবে মিষ্টি ভাবি? বপ্পেন আছে। আমার কথা শুনে মুচকি হাসলো নূর। ওর হাসি দেখে বলে উঠলাম আমি, ঠিক ধরেছি, কে বলো? তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় ভাবি। তাহলে কেমনটা বলো ননদিনী? আসলে ভাবি বয়ফ্রেন্ড নেই, কিন্তু একজনকে খুব ভালো লাগে। কে বলো? কোথায় থাকে? কি করে? এত কিছু জানি না, একবারই দেখেছি তাকে। ওর কথা শুনে অবাক হলাম আমি। তারপর বলে উঠলাম, একবার? কোথায় দেখেছো?
বলবো? অবশ্যই বলবা। আমার কথা শুনে নূর কিছুক্ষণ চুপ থেকে বলল, তুলিয়াপুর কাজের নীল। ওর কথা শুনে আরো অবাক আমি। তারপর বললাম, ওই যে তখন যে ছেলেটা তোমার গায়ে হলুদ লাগিয়ে দিল, ক্লাস 10-এ পড়ে? মাথা নাড়ালো নূর। হাসলাম আমি। তারপর বলে উঠলাম, জিও ননদিনী, বয়স হোক, আমি তোমাদের নিজেই বিয়ে ব্যবস্থা করব। হাসলো নূর। আজকে বিয়ের দিন। পুরো হোটেলটায় অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। সাথে পার্লার থেকে বিউটিশিয়ানরা চলে এসেছে। তারা সবাই এই মুহূর্তে তিশা, রুহি আর তুলিকে সাজাতে ব্যস্ত। ওদের সাজানো হলে কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো হবে। আমি আর নূর অনেক আগেই সেজেগুজে নিচে চলে এসেছি। আজকে আমি একটা গোল্ডেন কালারের সুন্দর গর্জিয়াস শাড়ি পরেছি। এই কয়েকদিনে শাড়ি কন্ট্রোল করা শিখে গেছি আমি। হাতে মুঠো ভর্তি কাঁচের চুড়ি, গলায় ভারী গহনা, চুলগুলো খুলে দিয়েছি, সাথে হালকা সাজ। পার্লার মেয়েটা বলেছিল আমাকে সাজিয়ে দিবে, কিন্তু আমি নারাজ তাতে। এমনিতেই বউ ভাতে 3 ঘন্টা বসে সেজে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার। আবার ওই বসে বসে নট পসিবল। তাই আমি আর নূর একসাথে সেজেছি। শাড়ির কুচি ধরে হাঁটছি আমি, উদ্দেশ্য আরিয়ানকে খুঁজে বের করা। সারাদিন একবারও দেখা মেলেনি তার। টিপ টিপ পায়ে হেঁটে চলেছি আমি। হঠাৎই সামনে চোখ গেল আমার। ব্ল্যাক শার্ট, সাথে ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি, চুলগুলো হালকা অগোছালো করে দাঁড়িয়ে আছে আরিয়ান। সামান্য সাজে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি খুশি হয়ে তার সামনে দাঁড়ালাম। তারপর বলে উঠলাম, মাই কিউট সুইট জামাই, আমাকে কেমন লাগছে? আমার কথা শুনে আরিয়ান তাকালো আমার দিকে। ভয়ানক সুন্দর লাগছে আরিয়ানের কাছে তার লাল মরিচকে। হুট করে আরিয়ান চেঁচিয়ে বলল, এত সেজেছো কেন? আরিয়ানের কথা শুনে চোখ রসগোল্লা হয়ে গেল আমার। আমি একটু অভিমানের স্বরে বললাম, এটা কি বললে জামাই? কোথায় ভাবলাম বলবে এত সুন্দর লাগছে তোমাকে, তারপর গালে একটা কিস করবে, তা না, ধুর, মাথায় নষ্ট হয়ে গেল। আর এটা কোনো কথা হলো? বিয়ে বাড়িতে মানুষ সাজে না তো কখন সাজে? ধুর, মোড়টাই নষ্ট করে দিলা। থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। এই বলে যেই না সরে আসতে নিব, সাথে সাথে আরিয়ান আমার হাত ধরে দিল টান। সাথে সাথে আমি এসে পড়লাম আরিয়ানের বুকে। আচমকে এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গেলাম। তারপর বলে উঠলাম, এটা কি করছো? কি করেছি? ছাড়ো আমাকে। থাকবো না, মুডটাই পুরো নষ্ট করে দিছো। ছাড়ো, আমি ছবি তুলবো তিশাদের সাথে। আরিয়ান আমার কথা শুনে আমার কানের কাছে মুখ এনে বলল, এত সেজে গুজে সামনে আসলে আমি তো হার্ট অ্যাটাক করবো প্রিয়সী। তাই তো বলেছি তোমাকে একদম আরিয়ানের বউয়ের মতো সুন্দর লাগছে। আরিয়ানের কথা শুনে হাসলাম আমি। তারপর বলে উঠলাম, ছোটখাটো হার্ট অ্যাটাক দিতে আমার খুব ভালো লাগে জামাই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরিয়ানের কথা শুনে অবাক হয়ে বললাম আমি, কি সারপ্রাইজ? সময় হলেই দেখবে। ঠিক আছে, এখন ছাড়ো, আমি যাই। না, ছাড়বো না। কেউ এসে পড়বে তো। এমন সময় নূর দৌড়ে এসে বলল, ভাবি। সাথে সাথে আরিয়ান ছেড়ে দিল আমাকে। তারপর কিছু না বলেই চলে গেল সে। হাসলাম আমি। নূর মুচকি এসে বলল, ভাবি, আমি নীলের সাথে মজাদার কিছু করতে চাই। ও করো না। কি করব বলো, আইডিয়া দাও। ওর কথা শুনে কিছু একটা ভেবে হেসে বললাম আমি, কান দাও তোমার। তারপর কানে কানে একটা চমৎকার আইডিয়া দিলাম। আমার কথা শুনে হাসলো নূর। তারপর বলল, আমায় হলুদ লাগানোর মজা দেখাবো নীল। আমিও হাসলাম। তুলি, তিশা, রুহিকে অসম্ভব সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে নিচে। 3 জনকে অসম্ভব সুন্দর লাগছে। তাদের বসানো হয়েছে সাদা পর্দার আড়ালে। আর তাদের উল্টো দিকে বসে আছে সায়ান, জিসান আর রিয়াদকে। তাদেরকে অসম্ভব সুন্দর লাগছে। সারাদিনে 1000-এর উপরে সেলফি তুলেছি আমরা। এই মুহূর্তে কাজী সাহেব ওদের বিয়ে পড়াতে ব্যস্ত। ওদিকে নীল চুপটি করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখতে ব্যস্ত সে। এমন সময় এক বাটি মিষ্টি নিয়ে দাঁড়ালো নূর। তারপর নীলের দিকে মিষ্টি এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। নীল নূরকে দেখে মুচকি হেসে মিষ্টির বাটিটা হাতে নিল। হাসলো নূর। তারপর বলল, আরে বেয়াই, দাঁড়িয়ে কেন? মিষ্টি খাবেন, বসে খান না। নীলও কিছু মনে না করে যেই না বসতে যাবে, সাথে সাথে নূর হাতে দিয়ে চেয়ারটা সরিয়ে দিল। সাথে সাথে নীল পড়ে গেল নিচে। ঘটনাটা হঠাৎ হয়ে যাওয়ায় সবাই বিয়ে ছেড়ে ওদিকেই চোখ দিল। সাথে সাথে আশেপাশে হাসির হুল্লোড় পড়ে গেল। নীল তো ভাবতেই পারেনি নূর এমন কিছু করবে। আশেপাশে সবাই হাসলো, সাথে আমরাও। রাতে সুষ্ঠুভাবে জিসান, তিশা, রুহি, সায়ান আর রিয়াদ তুলির বিয়েটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন সবাই বাসর ঘরে ব্যস্ত। এসব ভেবে হাঁটছি আমি, বেস্টুদের বাসরে ব্যাগরা দিতে হবে না। উদ্দেশ্য হচ্ছে সবার দরজা একবার করে বাড়ি মেরে দৌড়ে পালাবো, এই ভেবে হাঁটছি আমি। বাসর ঘরে বসে আছে তিশা। একরাশ ভালো লাগা, ভালোবাসার মাঝখানে। এমন সময় রুমে ঢুকলো জিসান। তাকে দেখে সালাম দিল তিশা। জিসানও সালামের উত্তর দিয়ে যেই না জড়িয়ে ধরতে যাবে, এমন সময় দরজায় নক করতেই দুজনেই ঘাবড়ে গেল। পরক্ষণে দুজনে নড়ে চড়ে উঠলো। তারপর দুজন একসাথে হেঁটে আসলো দরজার সামনে। কিন্তু দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে অবাক হলো তারা। পরে কিছু না ভেবে জিসান তিশাকে কোলে তুলে নিয়ে চলে গেল বিছানায়। আর এখান থেকেই শুরু হবে তাদের নতুন জীবন। বাসর ঘরে বসে আছে রুহি। সেও সেম অনুভূতি নিয়ে বসে আছে। সায়ান রুমে ঢুকতেই রুহি সালাম দিল সায়ানকে। সায়ানও সালামের জবাব দিয়ে রুহিকে জড়িয়ে ধরলো। তারপর যেই না রুহির ঠোঁটের দিকে এগিয়ে গেল সায়ান,
দুজনেই এক ঘোর লাগানো মুহূর্তে চলে গেছে। এমন সময় দরজায় নক পড়তেই দুজনেই লজ্জায় লাল হয়ে গেল। দুজনেই অবাক হয়ে বিছানা থেকে নেমে দরজার দিকে পা বাড়ালো, কিন্তু দরজার সামনে কাউকে না দেখে অবাক হলো তারা। পরক্ষণে আবার চলে গেল তারা খুশি মনে বিছানায়, যেখান থেকে শুরু হবে তাদের নতুন জীবন। এদিকে প্রথমে তিশার রুমে, তারপর রুহির রুমে বাড়ি মেরে আমি দৌড়। আমার কাছে তারা সবাই একসাথে বাইরে বেরিয়ে আসলো, কিন্তু কাউকে না দেখে আবার যে যার মতো কাজে চলে গেল। আর তাদের এমন কাণ্ড দেখে আমি আড়ালে দাঁড়িয়ে থেকে হাসতে হাসতে শেষ। হঠাৎই কারোর সাথে ধাক্কা লাগলো আমার। অবাক চোখে তাকালাম আমি আরিয়ানের দিকে। আরিয়ান আমার কাণ্ড দেখে বলে উঠলো। কি করছো তুমি? আরিয়ানের মুখ চেপে ধরে বললাম, হুশ জামাই, কথা বলছেন কেন? সবাই দেখে ফেলবে তো। তুমি কোথায় যাচ্ছো? বুঝতে পারছেন না? বেস্টুদের বাসরে ব্যাগরা দিতে। আমার কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, কি? আরে চলুন না আমার সাথে, এখন শুধু রিয়াদ ভাই আর তুলি আফারটা বাকি। এই বলে যেই না হাঁটতে যাবো, সাথে সাথে আরিয়ান কোলে তুলে নিল আমাকে। হুট করে আরিয়ান এমন কিছু করাতে ভয়ে ঘাবড়ে গিয়ে আরিয়ানের শার্টের হাতা ধরে বলে উঠলাম আমি, কি করছেন জামাই? সবসময় শুধু উল্টোপাল্টা চিন্তা ভাবনা, আজকে তোমার ভাবনা বদলাচ্ছি আমি। মানে? বিনিময়ে আরিয়ান আর কিছু বললো না, কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। আরিয়ানের কাজে অবাক হয়ে বললাম আমি, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বিনিময়ে আরিয়ান কিছুই বললো না, আমাকে কোলে তুলেই হাঁটছে সে। বাসর ঘরে বসে আছে তুলি, ভালো লাগা ভালোবাসা নিয়ে। এমন সময় রুমে আসলো রিয়াদ। তাকে দেখে তুলি সালাম দিল, রিয়াদের সালামের উত্তর দিল। তারপর আর কি, যেহেতু লালমরিচকে ফাটা স্পিকার নিয়ে গেছে তাই কোনো ঝামেলা নেই। দুজন দুজনকে জড়িয়ে ধরে ভালোবাসার সাগরে ডুব দিল। আরিয়ান আমাকে কোলে তুলে রুমে নিয়ে আসতেই চোখ বড় বড় হয়ে গেল আমার, কারণ আমাদের রুমটা বাকিদের মতো সাজানো হয়েছে। তার মানে তখন আরিয়ান এই সারপ্রাইজের কথা বলেছে। আরিয়ানের গলা জুড়ে ধরে বললাম আমি, আমাদের রুম এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? আজকে তোমায় খুব করে ভালোবাসবো তাই। আরিয়ানের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল আমাদের লালমরিচ। পরক্ষণে আরিয়ান তার লালমরিচকে নিয়ে বিছানায় চলে গেল। আর এখান থেকে শুরু হবে তাদের নতুন জীবন। আর এখান থেকেই শুরু হবে আমাদের লালমরিচ, ফাটা স্পিকার, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, মাল্টিপ্লাক, আলুর পরোটা আর রিয়াদ তুলির জীবন নতুন করে নতুনভাবে, যেখানে থাকবে শুধু ভালোবাসা, ভালোবাসা, শুধুই ভালোবাসা।